এখন দেখুন, যখন সারাটা বিশ্বের নজর আটকে আছে মধ্যপ্রাচ্যে, ঠিক সেই সময় মস্কো থেকে কিন্তু একটা অন্য খেলা চালানো হচ্ছে। মজার ব্যাপার হলো এই বিষয়টা নিয়ে প্রায় কেউই কথা বলছে না। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে যাই আর দেখি পর্দার আড়ালে আসলে কি ঘটছে। ভাবুন তো একবার, সবাই যখন ইসরায়েল আর ইরানের খবর নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে মস্কোতে একজন মানুষ কিন্তু বেশ শান্তভাবে বসে আছেন। তার মধ্যে কোনো দুশ্চিন্তার লেশমাত্রই নেই। আর তিনি আর কেউ নন, তিনি হলেন ভ্লাদিমির পুতিন। তো চলুন দেখি বিষয়টা আসলে কি। কারণটা খুব সহজ। পুতিনের চোখে এখন যা যা হচ্ছে এটা কোনো সংকটই না, বরং এটা একটা বিরাট সুযোগ। আর তিনি কিন্তু একটা খুব নির্দিষ্ট মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে কি সেই সুযোগ? পুতিন আসলে ঠিক কিসের জন্য অপেক্ষা করছেন? দেখুন, তিনি কিন্তু কোনো যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমাধানের আশায় বসে নেই। ওটা তার আসল লক্ষ্য নয়। এমনকি মধ্যপ্রাচ্যে যদি একটা ছোটখাটো আঞ্চলিক যুদ্ধও লেগে যায়, সেটাও কিন্তু তার চাওয়া নয়। তিনি অপেক্ষা করছেন আরও অনেক বড় কিছুর জন্য। তিনি অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তেটার জন্য যখন আমেরিকা ইরানে একটা পুরোদস্তুর স্থল আক্রমণ শুরু করবে। খেয়াল করুন, কোনো বিমান হামলা নয়, একদম সরাসরি সৈন্য পাঠিয়ে দেশটা দখল করার মতো একটা বড়সড় অভিযান। কারণ ঠিক ওই মুহূর্তেই কিন্তু পুরো বিশ্বের ভূ রাজনৈতিক দাবার ছকটা একেবারে পাল্টে যাবে। কিন্তু প্রশ্ন হল, একটা আমেরিকান আক্রমণ পুতিনের জন্য এত বড় সুযোগ হবে কেন? এর কারণ হল পুতিন খুব ভালো করেই জানেন যে আজকের আমেরিকা একটা লম্বা সময়ের জন্য যুদ্ধের জন্য একদমই প্রস্তুত নয়। দেখুন, এটা কিন্তু কোনো সমালোচনা নয়। এটা আমেরিকার একটা কাঠামোগত বাস্তবতা। লম্বা সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রাজনৈতিক ইচ্ছাশক্তি এখন কম। দশকের পর দশক ধরে আউটসোর্সিংয়ের কারণে দেশের ভেতরের উৎপাদন ক্ষমতাও কমে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? জনগণের সমর্থন নেই। আর ইতিহাস তো সাক্ষী, জনগণের শক্ত সমর্থন ছাড়া শুরু করা কোনো যুদ্ধই কিন্তু শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না। এর সাথে আরও একটা বিষয় জুড়ে যায়, যেটাকে বলে অপ্রতিসম সংঘাত বা এসিমেট্রিক কনফ্লিক্ট। এর মানেটা হলো দুই পক্ষের লড়াইয়ের উদ্দেশ্য আর ক্ষমতা একরকম নয়। আমেরিকার জন্য এটা একটা ভূরাজনৈতিক হিসাব নিকাশের ব্যাপার, কিন্তু ইরানের জন্য, তাদের জন্য এটা অস্তিত্ব রক্ষার লড়াই। আর যখন কোনো দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করে, তখন তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর ঠিক এই ব্যাপারটাই পুরো পরিস্থিতিকে আরও অনেক বেশি বিপজ্জনক করে তোলে। পুতিন কিন্তু এই প্যাটার্নটা খুব ভালোভাবে স্টাডি করেছেন। তিনি ভিয়েতনাম, ইরাক আর আফগানিস্তান এই সবগুলোতেই দেখেছেন কিভাবে শুরুর দিকে সামরিক সাফল্য পাওয়ার পরেও একটা যুদ্ধ লম্বা সময়ের জন্য চোরাবালিতে আটকে যায়, আর বছরের পর বছর ধরে একটা দেশের সম্পদ, মনোবল আর রাজনৈতিক পুঁজি সবকিছু শেষ করে দেয়। সোজা কথায় ইতিহাস এটাই বলে যে আমেরিকা যখনই একটা লম্বা যুদ্ধে জড়িয়েছে, তার শেষটা ভালো হয়নি। আচ্ছা, তাহলে ভাবুন তো, যখন আমেরিকা ইরানে পুরোপুরি ফেসে যাবে, তখন রাশিয়া কি করবে? ঠিক এখানেই কিন্তু পুতিনের আসল খেলাটা শুরু হবে। জিনিসটা এভাবে ভাবুন, যেই মুহূর্তে আমেরিকা ইরানে তার স্থলসেনা পাঠাবে, তাদের সব মনোযোগ আর সামরিক সম্পদ চলে যাবে মধ্যপ্রাচ্যে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাবে রাশিয়া। তারা ইউক্রেনে তাদের প্রধান কৌশলগত লক্ষ্য অর্থাৎ ওডেসা বন্দর দখলের জন্য ঝাঁপিয়ে পড়বে। কারণটা খুবই পরিষ্কার। আমেরিকার সক্রিয় নেতৃত্ব আর সাপোর্ট ছাড়া ইউরোপের একার পক্ষে ইউক্রেনকে এখনকার মতো সাপোর্ট দিয়ে যাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর ভূরাজনীতির খেলায় এমন একটা সুযোগই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এর প্রভাব শুধু ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরানে একটা পুরোদস্তুর যুদ্ধ এমন একটা চেন রিয়াকশন শুরু করবে যা গোটা বিশ্ব ব্যবস্থাকেই নাড়িয়ে দেবে। দেখুন, গত কয়েক দশক ধরে আমরা যে গ্লোবালাইজড সিস্টেমে আছি, যেখানে ব্যবসা বাণিজ্য উন্মুক্ত আর নিরাপত্তাটা মূলত আমেরিকার শক্তির উপর নির্ভরশীল, সেই সিস্টেমটা কিন্তু তখনই ঠিকঠাক কাজ করে যখন আমেরিকার শক্তি স্থিতিশীল আর বিশ্বাসযোগ্য থাকে। আমেরিকা যদি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেই বিশ্বাসযোগ্যতায় একটা বিরাট ফাটল ধরবে। আর তার ফল হিসেবে আমরা তিনকে বড় পরিবর্তন দেখতে পারি: অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, বাণিজ্যের ক্ষেত্রে বিভাজন, আর বিশ্বজুড়ে আবার সামরিকীকরণ শুরু হওয়া। এর মানেটা কি দাঁড়ায়? প্রথমত, দেশগুলো আর গ্লোবাল সাপ্লাই চেনের উপর ভরসা না করে নিজেদের দেশের ভেতরেই উৎপাদন ক্ষমতা বাড়াতে চাইবে। দ্বিতীয়ত, একটা মাত্র বিশ্ববাজারের ধারণাটা ভেঙে যাবে, আর তার জায়গায় তৈরি হবে আলাদা আলাদা আঞ্চলিক ট্রেডিং ব্লক। আর সবশেষে, দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য সামরিক বাজেট বাড়াতে শুরু করবে, যা পুরো পৃথিবীকে আরও অস্থিরশীল করে তুলবে। এবার পুতিনের দিক থেকে ভাবুন, এই প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু তার জন্য সুবিধাজনক। একটা বিভক্ত বিশ্ব মানে হল রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়ে কোনো পশ্চিমা প্রতিরোধ থাকবে না।
এনার্জি বা জ্বালানি সম্পদ হয়ে উঠবে ক্ষমতার একটা বড় হাতিয়ার। আর সবচেয়ে বড় কথা হলো, গত ৩০ বছর ধরে যে গ্লোবাল সিস্টেমটা রাশিয়ার ক্ষমতাকে আটকে রেখেছিল, সেই সিস্টেমটাই ভেঙে পড়বে। তবে এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে তা হলো এই পরিণতি কিন্তু এখনও অনিবার্য নয়, মানে পরিস্থিতি এখনও বদলানোর সুযোগ আছে। এই ফাঁদ থেকে বের হওয়ার দরজাটা কিন্তু এখনও খোলা, কিন্তু প্রত্যেকটা নতুন সামরিক উত্তেজনা, প্রত্যেকটা নতুন পদক্ষেপ সেই দরজাটাকে একটু একটু করে বন্ধ করে দিচ্ছে। আর একটা সময় এমন আসবে যখন পরিস্থিতি আর নেতাদের নিয়ন্ত্রণে থাকবে না, বরং পরিস্থিতি নেতাদের নিয়ন্ত্রণ করতে শুরু করবে। একটা খুব বিখ্যাত কথা আছে, সাম্রাজ্যগুলো কিন্তু এক রাতে ধ্বংস হয়ে যায় না, তারা ধীরে ধীরে ক্ষয় হতে হতে শেষ হয়ে যায়। আর এই ক্ষয়টা হয় কিভাবে? অতিরিক্ত বাড়াবাড়ির মাধ্যমে, ছোট ছোট ভুল সিদ্ধান্তের মাধ্যমে, একটু একটু করে। আর তাই আজকের সবচেয়ে বড় প্রশ্নটা হলো, বিশ্বের নেতারা কি শুধু চোখের সামনের সংকটটা নিয়েই ব্যস্ত, নাকি এই যে ধীরে ধীরে একটা বড় ক্ষয় ঘটে যাচ্ছে সেই প্রক্রিয়াটা তারা দেখতে পাচ্ছেন? কারণটা হলো, সবাই যখন ইরান আর ইসরায়েলের দিকে তাকিয়ে আছে, তখন মস্কোতে একজন মানুষ কিন্তু এই সব কিছু দেখছেন আর হয়তো মনে মনে হাসছেন।